নীলাঞ্জনা মুখার্জি বলছেন এই ধরনের ঘটনায় যারা অপরাধী তাদের মুখ লুকিয়ে ঘোরা উচিত, ভিকটিমের নয়। আর আমাদের ক্যামেরার সামনে আসতে বা নিজের পরিচয় দিতে তার কোনো রূপ আপত্তি নেই। এই মুহূর্তে আমরা রয়েছি কোর্টের বাইরে, আমাদের সাথে রয়েছেন স্বয়ং নীলাঞ্জনা মুখার্জি। আমরা এখন তার সাথেই কথা বলবো। আচ্ছা, অনির্বাণ সেন তো প্রথমে উকিল ঠিক করেননি, তাহলে তার হয়ে উকিল কে ঠিক করলো? এই বিষয়ে আপনি কি কিছু জানেন? না, তবে আদালত থেকে উকিল দেওয়া হয় শুনেছি। উনি হয়তো ওনাকে হেল্প করবেন ওনার কেসটা লড়ার জন্য। আমাদের কাছে খবর আছে উকিল নাকি আপনার দিদি নিজেই ঠিক করেছেন। সে বিষয়ে কি আপনি কিছু জানেন? অনির্বাণদার জন্য দিদিভাই উকিল ঠিক করেছে? ও কি সত্যি পাল্টি খেয়ে গেল নাকি? না, আপনারা ভুল জানেন। আমার দিদি আমার সঙ্গেই আছে, ও আমার পক্ষের সাক্ষী। ও কখনো আমার বিপক্ষে যাবে না। ও নিজের চোখে সবটা দেখেছে। ওর হাজবেন্ড যে এতটা জঘন্য নোংরা কাজ করতে পারে ও কখনো ভাবতে পারেনি। ও ভীষণ লজ্জিত এটা নিয়ে। আর ও নিজেই আমাকে বলেছে পুলিশে খবর দিতে। মিস মুখার্জি, আমাদের কাছে খবর আছে মানে এর আগে আপনার দিদি মানে অনির্বাণ সেনের ওয়াইফের কিডন্যাপ এবং মার্ডারের জন্য আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। আমরা যতদূর জানি এই কেসের ফয়সালা এখনো হয়নি। আপনার কি মনে হয় কোর্ট আপনার অতীতের অপরাধকে মাথায় রেখে এই তদন্তের বিচার করবে? না না, এসব মিথ্যে কথা, এসব মিথ্যে অভিযোগ। আগেরবার একটা মিথ্যে অভিযোগ আমার উপরে এসে গেছিল, আর সেটা অন্য কারোর দোষ আমার ঘাড়ে জোর করে চাপানো হয়েছিল। আর সেটা বুঝতে পেরে আমার দিদি সেই কেসটাকে তুলেও নিয়েছিল। হ্যাঁ, আমি এই কথাটা আপনাদেরকে জানানো কর্তব্য বলে মনে করছি বলে বলছি। আগে যে কাণ্ডটা ঘটেছিল তাতে অনির্বাণ সেনের প্রথম ওয়াইফই ছিল, সেই মেন কালপ্রিট ছিল। কে জানে তাতেও অনির্বাণদার কোনো হাত ছিল কিনা। তাহলে আপনি বলতে চাইছেন আপনার দিদি এই মামলাতে আপনাকে পুরোপুরি সাপোর্ট করছেন? আমার দিদি ভাই আমার পাশেই আছে, ও সব সময় আমার পাশে থাকবে। আর সব থেকে বড় কথা, ও কখনো অন্যায় মেনে নেয়নি। ও অন্যরকম মানুষ। ও আমার পাশে ছিল বলে, আমাকে সাহস দিয়েছিল বলে আমি পুলিশ অবধি পৌঁছতে পেরেছি। ও আমাকে সাহস দিয়েছিল বলে একজন ক্রিমিনালকে সবাই চিনতে পেরেছে আজ। আর সব থেকে বড় কথা, আমি আমার দেশের বিচার ব্যবস্থাকে যথেষ্ট বিশ্বাস করি। অনির্বাণ সেন তার অন্যায়ের শাস্তি পাবেই। আর তখনও আমার দিদিভাই আমার পাশে থাকবে, থাকবেই থাকবে। আর শুধু আমার পাশে নয়, সত্যের পাশে থাকবে। না, আমি আর তোর পাশে থাকবো না নীলু। কি বলছিস তুই এসব? ঠিক, সত্যের পাশে আছি আমি, আর সেই জন্যই তোর পাশে নেই। কারণ তোর আর সত্যের মধ্যে তো হাজার মাইলের ফারাক। দুটোকে একসঙ্গে নিয়ে থাকা যায় না। দিদিভাই, এসব কি বলছিস তুই? দিদিভাই, এই কেসটাতে সব থেকে বেশি হেল্প তুই আমাকে করেছিস। তুই আমাকে পুলিশ ডাকতে বলেছিস, তুই আমাকে কেস ফাইল করতে বলেছিস। তোর মনে নেই কি সব বলছিস এখন? হ্যাঁ, আমি কিন্তু সবার আগে তোর কাছে বিচার চেয়েছিলাম দিদিভাই। তুই যদি আমাকে না বলতিস তাহলে আমি কেসটা করতাম না। আমার সঙ্গে শত অন্যায় হওয়া সত্ত্বেও আমি কেসটা করতাম না, পুলিশে ডাকতাম না। আর এখন আমি যখন সবাইকে সত্যিটা বলছি, তুই বলছিস যে তুই আমার সঙ্গে নেই। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তার কারণ তুই যা যা বলেছিলিস তার মধ্যে কোনো সত্যি ছিল না। এই দিদিভাই, তোর কি হয়েছে? কি সব বলছিস তুই? হ্যাঁ, এই অনির্বাণদা তোকে থ্রেট করেছে না? থ্রেট করেছে? বল বল বল, সত্যি করে বল। এখানে মিডিয়া আছে, দেখ। ভয় পাস না, বল। ওরা আমাদেরকে হেল্প করতে পারবে। কি হয়েছে দিদিভাই? এইভাবে তুই অনির্বাণদার হয়ে কথা বলছিস? তুই বল, অনির্বাণদা কি বলে তোকে নিজের দিকে করেছে? বল, ওদের সামনে বল। ওরা হেল্প করবে, কোর্টও বলেছে আমাদেরকে প্রোটেকশন দেবে। তুই চিন্তা করিস না, ভয় পাস না তুই। চুপ কর নীলু, জাস্ট চুপ কর। তোর এই বেসলেস কথাগুলো বলা বন্ধ কর। তোর এই একটা কথাও আমি আর শুনছি না। শুধুমাত্র তোর মন গড়া কথা শুনে, তোর মন গড়া গল্প শুনে আমি অনির্বাণকে সন্দেহ করেছি, বিশ্বাস করেছিলাম তোকে। তুই একটা কথাও আমার সামনে এখন আর বলবি না। আমি যতক্ষণ তোর কথাগুলো যাচাই করিনি ততক্ষণ পর্যন্ত আমি তোর সাথে ছিলাম, কিন্তু এখন আর নেই। যেরকম কোর্টে তোর সমস্ত মিথ্যে কথা লয়ার আজকে প্রমাণ করে দিয়েছে,
সেরকম আমার কাছেও সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ম্যাডাম, আপনি বলছেন আপনি আপনার বোনের সঙ্গে নেই, যদি গোটা বিষয়টা আমাদের একটু বিশদে একটু বলেন, কারণ আমরা জানি যে এই বিষয়ে আপনি ম্যাডামকে বলেছিলেন পুলিশে জানাতে, তাহলে হঠাৎ আপনি এই বিষয় থেকে সরে আসছেন, আপনি তো সব থেকে বড় রাজসাক্ষী। কয়েকটা বিষয় আমি আপনাদের প্রত্যেকের কাছে একটু ক্লিয়ার করে দিতে চাই। আমি সামান্য একটা অংশের সাক্ষী ছিলাম, আর সেটা আমি পুলিশকে ক্লিয়ার জানিয়েছিলাম। তাও আমি আরেকবার বলছি। আচ্ছা ধরুন আপনারা রাস্তায় একটা মৃতদেহকে পড়ে থাকতে দেখেছেন, কেউ একটা দেখেছে, সে মৃতদেহটার কাছে গেছে, সে পরীক্ষাও করেছে যে লোকটি সত্যি মারা গেছে কিনা। এমত অবস্থায় তৃতীয় একজন ব্যক্তি ওদের দুজনকে একসঙ্গে দেখেছে এবং সেই তৃতীয় ব্যক্তিটি বলেছে, সাক্ষী দিয়েছে যে তাদের দুজনকে সে একসাথে দেখেছে, মানে দ্বিতীয় ব্যক্তিটিকে সেই মৃতদেহটার পাশে থাকতে দেখেছে। তার মানে তো এটা বলা নয় যে তিনি বলছেন সেই দ্বিতীয় ব্যক্তিটিকে খুন করতে দেখেছে, তা তো নয়। ব্যাস এইটুকুই। আমার সঙ্গেও এটাই হয়েছিল। আমি নীলুর ঘর থেকে আমার হাজবেন্ডকে বেরোতে দেখেছিলাম এবং আমার দেখাটাই কিন্তু সবটা নয়। উনি একটা প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ নিয়ে নীলুর ঘরে গেছিলেন, সেসব কিছুই আমি বিশ্বাস করিনি। নীলু শুধুমাত্র এই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য বানিয়ে বানিয়ে মন গড়া একটা গল্প আমার কাছে বলে এবং আমি ওকে বিশ্বাস করে ফেলি, ব্যাস। ম্যাডাম, আপনার বোন কিন্তু বলেছে আপনি নিজেই তাকে পুলিশে যেতে উৎসাহ দিয়েছেন। হ্যাঁ বলেছি। আমার বোন আমাকে জিজ্ঞেস করেছিল এই অবস্থায় তার কি করণীয়, এরকম একটা অভিযোগ উঠলে তার কি করা উচিত, তাই আমি বলেছিলাম তাকে। দিদিভাই, দিদিভাই তুই এখন এভাবে পিছিয়ে যেতে পারিস না। তুই কি বলছিস এসব? আমি জানি তুই তুই ভয় পাচ্ছিস হয়তো, হ্যাঁ, অনির্বাণদার বিরুদ্ধে যেতে এভাবে ভয় পাচ্ছিস তো। দিদিভাই এসব করিস না, আমি বুঝতে পারছি তুই নিজের ভবিষ্যতের কথা ভেবে অনির্বাণদাকে এখন বাঁচাতে চাইছিস, কিন্তু এটা করিস না, এটা করিস না। তোকে নিশ্চয়ই অনির্বাণদা অনেক ভুলভাল বুঝিয়েছে, ওইসব ফাইলের গল্প বলেছে, কিন্তু ওইসব ভুল। আমি বলছি তোকে, অফিস থেকে কোনো লোক সাজিয়ে ওই লয়ারটাই তোকে ফোন করেছিল। আমি বলছি তোকে, তুই গুলিয়ে ফেলেছিস কোনটা ভুল কোনটা ঠিক। আজ সকাল অবধি আমি গুলিয়ে ফেলছিলাম নীলু, কিন্তু এখন আমি যা বলছি সজ্ঞানে বলছি, সবটাই আমি জানি। দেখুন, আপনাদের প্রত্যেককে যা জানানোর ছিল আমি জানিয়ে দিয়েছি, আমার আর কিছু জানানোর নেই। আর আমি প্রচন্ডভাবে কনভিন্সড যে আমার স্বামী নির্দোষ। কি কারণে, কি বৃত্তান্ত, সেই সব কিছু আপনাদের কাছে ডিটেলে আমি বলতে বাধ্য নই। প্লিজ আমি এবার আসতে পারি নিশ্চয়ই? মিস্টার সেন, আপনি কিছু বলুন। আপনার কেন মনে হয় যে আপনার শালী আপনার বিরুদ্ধে ফলস কেস ফাইল করতে পারে? আমি এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক নই, সরি। মিস্টার সেন, আপনি নাকি পুলিশ কাস্টাডিতেও কোনো রকম স্টেটমেন্ট দেননি। আপনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নাকি আপনি মেনে নিয়েছিলেন, তাহলে আজ হঠাৎ করে আপনি উকিল নিলেন কেন? কারণ উকিলের ব্যবস্থা আমি করেছি তাই। আর অনির্বাণ কেন এসব কিছু করেছে সেই সব কিছু তো আপনাদের ডিটেলে বলতে বাধ্য নয়। প্লিজ আপনারা ডিস্টার্ব করবেন না, আর ওকে যেতে দিন। অনির্বাণ এসো। ম্যাডাম, আপনি শুধু এইটুকু বলুন যে মিসেস নীলাঞ্জনা মুখার্জি কি মিথ্যা দোষারোপ দিয়ে অনির্বাণ সেনকে ফাঁসাতে চাইছেন? বলতে চাইছি না, আমি এটাই বলছি। কিন্তু কেন? ওর দিকটা আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় আপনারা যদি একটু খোঁজ খবর নেন তাহলে জানতে পারবেন। এই প্রথমবার নয়, এর আগেও বহুবার এরকম ক্রাইমও করেছে এবং আমার ভুল যে প্রত্যেকবার আমি ওকে বিশ্বাস করেছি, কারণ ভেবেছি এবার বোধহয় ও ঠিক হয়ে গেছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে। আসলে কি বলুন তো, আমার ধারণাতেও ছিল না যে এই রকম একটা বিষয় নিয়ে কোনো মেয়ে মিথ্যে কথা বলতে পারে। বলতে পারেন আমি একটু উদ্ভ্রান্ত হয়ে গেছিলাম। আত্মসম্মানটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ জরুরি এবং সেই আত্মসম্মানে যখন কেউ আঘাত করে তখন অবশ্যই আমাদের প্রতিবাদ জানানো উচিত, অবশ্যই। কিন্তু যখন কেউ মিথ্যাচার করে, মিথ্যে গল্প বানিয়ে 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 একটা মন গড়া গল্প বলে অন্য একজন নিরপরাধ মানুষের আত্মসম্মান টেনে নিচে নামাতে চায়, সেটাও কিন্তু বিরাট বড় একটা অপরাধ। সেটাই আমার বোন করেছে। আসলে আমি ভুলে গেছিলাম, বা বলতে পারেন আমি ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম যে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার নীলু আমার ক্ষতি করার চেষ্টা করেছে, আমাকে মেরে ফেলতে পর্যন্ত চেয়েছে।
প্রত্যেকবার আমি এটা ভেবে ওকে ক্ষমা করে দিয়েছি যে না, এইবার বোধহয় নীলু নিজের অন্যায়টা থেকে শিক্ষা নেবে, নিজেকে শোধরাবে। আচ্ছা, আপনি কি সামহাউ আপনাকে সেই কিডন্যাপ করে খুন করার চেষ্টার কথা বলছেন? শুধু এই ব্যাপারে কেন, আরো অনেক কিছু আছে যার থেকে আমার দিদিভাইয়ের বুঝে যাওয়া উচিত ছিল যে ওর মেজ বোন একটা ক্রিমিনাল। মিথ্যে, সব মিথ্যে বলছে। এইরকমই হয়, সব সময় আমার সঙ্গে এইরকমই হয়। আমার মতো একজন অসহায় মেয়ের সঙ্গে তো এটাই হবে না, যার কোনো লোক বল নেই, নির্বান্ধব, যার কোনো অর্থের জোর নেই, তার সঙ্গে তো এইরকমই হবে। তার সমস্ত সত্যি কথা বলাগুলো সবার মিথ্যে মনে হবে। চুপ কর, একদম চুপ কর। তোর এই বেচারি মেয়ের কার্ডটা না এখানে খেলার চেষ্টা করিস না। আর দিদিভাই চল এখান থেকে, এদেরকে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই তোর। তুই চল, না হলে তোর শরীর খারাপ করবে এরপর। মিসেস সেন, আপনি হঠাৎ করে মত বদল করলেন কেন? না আপনার কাছে কোনো প্রমাণ আছে মানে মিথ্যের? হ্যাঁ, প্রমাণ আছে, আর প্রমাণ না থাকলেও আমি বলতে পারি আমার বোন একজন প্যাথোলজিক্যাল লায়ার। আর আজ ওই প্যাথোলজিক্যাল সিবলিং জেনেসিটাই ওকে এখানে নিয়ে এসেছে। তার জন্য শুধু ও একা নয়, আমাদের প্রত্যেককে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। ম্যাডাম, এটাও তো হতে পারে যে আপনি আপনার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য এসব বলছেন। আপনি তো প্রেগনেন্ট, তাই আজ হয়তো আপনার বোন আপনার থেকে দূরের মানুষ হয়ে গেছে। সত্যিই যদি আমার বোন আমার কাছে দূরের মানুষ হয়ে যেত ভালোই হতো, তাহলে একজন নিরপরাধ মানুষকে শুধু শুধু সন্দেহ করতাম না। আপনার সন্দেহের জন্য কি প্রমাণ পেলেন, মানে যদি আমাদের জানান। এক মিনিট, আপনারা একটা পারিবারিক বিষয় নিয়ে অনেক প্রশ্ন করে ফেলেছেন। আপনাদের কি খবরের অভাব হচ্ছে? তাহলে কি খবর খুঁজে বের করুন। এমন কোনো খবর যা মানুষের জানা দরকার, সেরকম কোনো খবর। অন্যের জানলা দরজা দিয়ে না উকি মারাটা আপনারা বন্ধ করুন। অনির্বাণদা জামিন পেয়ে গেছে, কাল কোর্টে কেস উঠলে সত্যি মিথ্যে সব প্রমাণ হয়ে যাবে। সেটা আপনাদের খবর হওয়া উচিত। আপনাদের খবরের বিষয় হওয়া উচিত কেউ আইনের ভুল প্রয়োগ করে অন্যদের ফাঁসাবার প্ল্যান কি করে করে। এর বাইরে কিছু হলে সেটা অন্য কারোর ব্যক্তিগত ব্যাপারে অন্যায় কৌতূহল হয়। আচ্ছা, আপনারা এরকম কেন করেন বলুন তো? এরকম খবর, এরকম মুখরোচক খবর মানুষে বেশি খায় বলে? যদি সেরকম কিছু হয় তাহলে খবরটা অন্য কোথাও থেকে বের করুন। আমাদের পরিবারের ব্যাপারে আর একটা খবর করলে কিন্তু আমরা স্টেপ নেব, বলে দিলাম। দিদি ভাই চল। এই মিস্টার সেন, মিস্টার সেন, মিসেস সেন, মিসেস সেন, মিস্টার সেন, যাবেন না। বলে দিন, আমি কিছু বলি, মিসেস মিস্টার মিসেস সেন। এবার দেখো কি অবস্থা, কিভাবে ঘিরে ধরেছে দেখো রিপোর্টারগুলো। এদের এই অনাধিকার চর্চার অধিকার যে কে দিয়েছে কে জানে। আর ওর ব্যক্তিগত জীবনকে এইভাবে পাবলিক করাটা নিউজের আওতার মধ্যে পড়ে নাকি? আমি তো এটা বুঝতে পারছি না, এত কৌতূহল কিসের লোকের জীবনে কি চলছে তা জানার জন্য। হ্যাঁ, এইসব নিউজ কেউ দেখবে নাকি? আর কিসের কিসের পেছনে দৌড়াচ্ছে? এই নিউজের পেছনে লোকে দৌড়াবে? এরা সবাই তো ওই সেলফ প্রোক্লেম রিপোর্টার। এদের সবার কাছে একটা করে ফোন আছে, আর তাতে ইন্টারনেট থাকলেই হলো। ম্যাক্সিমাম সবার তো অনলাইন চ্যানেল আছে, সেটা খুলে বসে থাকে আর লোক টানার জন্য রাজ্যের যত গসিপকে এরা নিউজ বলে চালায়। আরে অর্ধেক পোর্টালটা এই করেই চলছে। যাকে ছাড়ুন, এদের করা নিউজ লোকে শুনলেও 1-2 দিনের মধ্যে ভুলে যাবে। না না, ভুলে যাওয়ার ব্যাপার তো নয়, মনে থাকলেও ভুলে গেল তাতে কিছু যায় আসে না। ওরা তো রীতিমতো রায় আর অনির্বাণকে উত্তপ্ত করছে। হ্যাঁ, এরকম ভাবে কি করা সম্ভব? আমার তো টেনশন হচ্ছে রায়ের শরীরের যা অবস্থা কিছু ঘটে না যায়। আর অনির্বাণও যথেষ্ট ক্লান্ত। শোনো না, বলছি যে আমি যাই ওখানে গিয়ে ওদেরকে না একটু ধমকে ঠমকে ওদেরকে ওখান থেকে নিয়ে চলে আসি, কি বলো? না দাদা, আপনি ওখানে গেলে ওদের বোকা বোকা প্রশ্নে আপনার মাথা গরম হয়ে যেতে পারে। স্রোত তো ওখানে আছে, ও এইসব উটকো পাবলিকদের খুব ভালো হ্যান্ডেল করতে পারে, ওই সবটা সামলে নেবে। আমার না অনির্বাণের জন্য খারাপ লাগছে, জানো তো। ও কোনো স্বপ্নেও ভাবতে পারেনি যে এরকম একটা অভিযোগে ওকে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। মানে আই মাস্ট সে যে রায় অনির্বাণকে অবিশ্বাস করে এবার একটা বড় ভুল করেছে। আ ভেরি কস্টলি মিস্টেক। দিদি ভাই, তোর না কোনো আক্কেল নেই। মানে আমি বলতে বাধ্য হচ্ছি, এই সব কিছু তোর জন্য হয়েছে, সব কিছু। কি দরকার ছিল বলতো এই রিপোর্টারগুলোকে কৈফিয়ত দেওয়ার? ওই আজে বাজে কথার কোনো জবাব হয় নাকি?
ওই প্রশ্নগুলো শুনেই না আমার মাথাটা গরম হয়ে গেছিল। কি করতাম আমি? কি করতাম? নীলু যা খুশি তাই বলে যাচ্ছিল। নীলুর এই নির্জলা মিথ্যেগুলো শোনার পরও প্রতিবাদ করার দরকার ছিল না বলছিস? আমি যদি আমার দিক থেকে কিছু না বলতাম না, ওরা ওদের মতো মিথ্যেটাকেই প্রচার করে যেত। দিদি ভাই, তাতে কি যেত আসতো? মানে ওরা যা বলছে বলছে। তুই কি জানিস তো, মেজদি ভাই না ওই কেসে দাঁত ফোটাতে পারেনি, তাই রিপোর্টারদের কাছে গিয়ে নাকি কান্না কেঁদে সিম্পাথি আদায় করার চেষ্টা করছিল। ও চুলোয় যাক না, তুই এসবের মধ্যে কেন ঢুকেছিলি বলতো? স্রোত, এখন এসব কথা থাক না, যা হওয়ার তা তো হয়ে গেছে। হ্যাঁ অনির্বাণদা, তুমি গাড়িতে ওঠো, আমি তোমাদের ড্রপ করে দিচ্ছি। স্রোত, তুমি কি কলেজে যাবে? না, আজকের দিনটা আমি দিদি ভাইয়ের সঙ্গেই থাকবো। গুড, তাহলে উঠে পড়ো। হ্যাঁ আচ্ছা, তার মানে তুমি ড্রপ করে দেবে ওদেরকে, তাই তো? তাহলে তোমরা ওদের সাথেই চলে যাও, আমি তাহলে এখান থেকে ট্যাক্সি নিয়ে অফিস চলে যাই। আমি মিষ্টিকে অন দ্য ওয়ে ফোন করে দিই। দাদা ভাই, তাহলে এলাম রে আমরা। হ্যাঁ সাবধানে যাস, আর পৌঁছে আমাকে জানিয়ে দেবো। হ্যাঁ এই দিদি ভাই চল আমরা একসঙ্গে বসবো। তুই আমাদের সঙ্গে কোথায় যাবি? কেন? তোর সঙ্গে তোর বাড়ি যাব, তোর দেখাশুনো করতে হবে তো। তুই কি ভেবেছিস এইসব হয়ে গেছে বলে আমি আমার দায়িত্ব কর্তব্য সব ভুলে গেছি? না রে, তোর বাচ্চা হওয়া অবধি না হোক, নমিতা দিয়ে আসা পর্যন্ত আমি তোর সঙ্গেই থাকবো, তোর দেখাশুনো করবো। কি নির্লজ্জ না তুই? হ্যাঁ মানে এতটা সর্বনাশ করার পরেও তুই ওই বাড়ি যেতে চাস? মানে আরো কিছু করা বাকি আছে, সেগুলো ওখানে গিয়ে করতে চাস তুই নাকি? দাদা ভাই, আমি তো দিদি ভাইয়ের সঙ্গে কথা বলছি, তুই কেন মাঝখানে না গলাচ্ছিস? চল দিদি ভাই, গাড়িতে উঠে বাকি কথা হবে, চল। না, যা কথা হওয়ার এখানেই হবে, গাড়িতে বলার মতো কিছু নেই। তুই কোথায় যাবি আমাদের সঙ্গে? তুই অনির্বাণের বাড়ি যাবি? কেন? যে অনির্বাণ তোকে মোলেস্ট করার চেষ্টা করেছে তার বাড়িতেই তুই কোন ভরসায় যাবি নীলু? তোর ভরসায় দিদি ভাই, আমার নিজের দিদি তো সেখানে থাকবে, আমার চরম ভরসার জায়গা। আমার সঙ্গে যা হওয়ার হয়ে গেছে, সেসব কথা থাক না। না, থাকবে না, থাকবে না সেসব কথা। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর তো কোনো দরকার নেই তোর মোলেস্টারের বাড়িতে গিয়ে থাকার, একেবারে দরকার নেই সেটার। একটা কথা কান খুলে শুনে রাখ নীলু, তুই আর কখনো কোনো দিন আমার বাড়িতে আসবি না, কারণ সেখানে অনির্বাণ থাকে। আর এই যে তুই আসবি না, সেটা অনির্বাণ চায় না বলেই আসবি না। আমি কোনোদিন ভাবিনি যে তোকে এই কথাটা আমাকে বলতে হবে, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। আর শুধু অনির্বাণ নয়, আমিও চাই না তুই আর কোনোদিন আমার বাড়ির চৌকাঠ মারাস। বারবার বলেছিল অনির্বাণ আমাকে তোকে বিশ্বাস না করতে। সাপের বিষ এত সহজে কখনোই যায় না, কিন্তু ওই যে আমি আসলে অতি ভালোবাসা, অতি বিশ্বাসে ভোগা একটা রুগী। তোর যেরকম মানসিক চিকিৎসার দরকার, আমার মনে হয় আমারও সেটা দরকার, কারণ আমিও মানসিকভাবে অসুস্থ। না হলে বারবার তোকে আমি বিশ্বাস করি না, বারবার তোকে ক্ষমা করি না। অনেক হয়ে গেছে, অনেক। আমার সংসারে তোর আর কোনো জায়গা নেই নীলু। দিদি ভাই, তুই তখন রিপোর্টারদের সামনে আমাকে ওইভাবে অপমান করলি, তারপরেও আমি বলছি যে তোর বাড়ি যাব, তোর সেবা করব, আর তুই জীবন থেকে সরিয়ে দিতে চাইছি। আমি তোর থেকে ডিস্টেন্স তৈরি করতে চাইছি, আর আমি চাই সারা জীবনেও যাতে আমাদের মধ্যে এই দূরত্বটা না মেটে। যাক, এতদিনে তাহলে দিদি ভাইয়ের বুদ্ধিটা খুলেছে। দিদি ভাই, তুই কিন্তু প্রথমে আমাকে বিশ্বাস করেছিলি। বললাম তো, অসুস্থতা ছিল সেটা আমার, দুর্বলতা নয়, অসুস্থতা। আমি তো অসুস্থ মানসিকভাবে। আর নীলু, কেসটা তুই তোর মতো লড়ে নিস, আমি থাকবো তোর উল্টো দিকে, অনির্বাণের পাশে।
আর প্রাণপণে আমি এটাই চাইবো যেন সারা জীবনেও তোর মুখ দর্শন আমাকে আর করতে না হয়। তুইও আমার থেকে দূরে দূরেই থাকিস, তোর জন্য সেটা ভালোই হবে। সাবাস, ভেরি গুড। আমি এটাই শুনতে চেয়েছিলাম এতদিন ধরে। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। সার্থক, আমাকে আমাদের একটু ড্রপ করে দেবে প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। অনির্বাণ, চলো। দাদা ভাই, তুই এখন বাড়ি যাবি তো? তাহলে আমি তোর সঙ্গে বাড়ি চলে যাব। না না, তুই আমার সাথে ওই বাড়ি যেতে পারবি না তো। মানে তুই এতদিন ধরে যা যা করেছিস অনেকবার ক্ষমা করেছি আমরা, আর ক্ষমা করতে পারছি না। তুই ওই বাড়িতে আর ঢুকতে পারবি না। যেরকম রাই তোকে বলে গেল ওই বাড়িতে ঢুকতে পারবি না, সেরকম আমি তোকে বলে দিচ্ছি তুই আমাদের বাড়িতে ঢুকতে পারবি না। আর যদি ঢোকার চেষ্টা করিস তাহলে পুলিশ দিয়ে তোকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। মনে থাকবে? দাদা ভাই, Sorry. I'm sorry, Anirban. প্লিজ অনির্বাণ, প্লিজ একবার কথা বলো আমার সঙ্গে। একবার বলো প্লিজ। তুমি এরকম চুপ করে থেকো না। তোমার যা মনে আসছে তুমি তাই বলো, কিন্তু বলো প্লিজ। তুমি এরকম এরকম ঘুমতে থাকলে যে আমার খুব টেনশন হচ্ছে। প্লিজ আমাকে একবার আমাকে ক্ষমা করে দাও না অনির্বাণ, প্লিজ একবার ক্ষমা করে দাও। তুমি কি ভাবছো এত বলো তো? ভাবছি একটা কথা। কি কথা? আমাকে বলো না। কিভাবে তোমাকে শাস্তি দেওয়া যায়। কিভাবে দিতে চাও? এখন ছোটদের সামনে এটা বলা যাবে না রে। বলছিলাম কি মানে আমরা বাড়ি এসে গেছি। এখন গাড়ি থেকে নেমে ঘরে গিয়ে বাকিটা মানে বাড়িতে গিয়ে বাকিটা প্রেম আলাপটা সেরে ফেললে হয় না? উফ, আমি না সারা রাস্তা কাটা হয়ে এসেছি। যদি পেছনে চোখ পড়ে যায় আর আমি অ্যাডাল্ট ফিল্ম দেখে ফেলি। এমন করছে যেন আমার বোনটা এখনো অ্যাডাল্ট হয়নি। তাই কি সার্থক? দিদি, তোমার বোন চিরশিশু, বুঝেও না বোঝার ভান করে, জেনেও না জানার ভান করে। ও বোধহয় তুমি ছাড়া আর কারোর কাছে বড় হবে না পণ করেছে। চান্স পেলেই হলো না তোমার? আচ্ছা আমি চিরশিশুর মতন কি আচরণ করেছি শুনি? উফ বাবা, তোরা কি গাড়ির মধ্যে ঝগড়া শুরু করে দিবি নাকি? নিচে নামবি না? সার্থক, ঘরে যাবে তো তোমরা? এসো।
এখানে? দিদি আমি বেরিয়ে যাব আসলে কাল রাত জাগা হয়েছে তো তাই একটু টায়ার্ড লাগছে আমি পরে আসবো হ্যাঁ তুমি চলে যাও, আমি তো কটা দিন দিদিভাইয়ের সঙ্গে থাকবো। ওকে এই অবস্থায় আমি একা ফেলে রেখে যেতে পারবো না। আমি বরং কালকে গিয়ে আমার জিনিসপত্রগুলো নিয়ে আসবো আর বাপিকেও বলে আসবো। স্রোত, তোকে বরং থাকতে হবে না আজকে। তোর পড়াশোনা রয়েছে, পেশেন্ট দেখা রয়েছে, তুই চলে যা, আমি সবকিছু সামলে নেব। আর তাছাড়া সার্থক বেচারা একা একা থাকবে নাকি তোকে ছাড়া? উনি মোটেই বেচারি নন, আর একাও থাকবে না। বাপি আছে, গুগনিদা আছে, আর তাছাড়া উনি একা থাকলে তো বেঁচেই যান। সারাক্ষণ আমাকে কি করে বাড়ি থেকে তাড়ানো যায় ওই প্ল্যানই তো করেন। স্রোত, বাজে কথা বলার জন্য এবার কিন্তু তুই আমার কাছে মার খাবি বলে দিলাম। যা বাড়ি যা চুপচাপ। না দিদিভাই, তোর বাড়িতে কেউ নেই, নমিতাদি কবে আসবে তার ঠিক নেই, তোকে এই অবস্থায় ফেলে চলে যাব? আর কাজকর্মগুলো কে করবে শুনি? অনির্বাণদা তোকে দেখবে নাকি কাজকর্ম করবে? বাবা, এলেন আমার গুরু ঠাকুর। রান্না বান্না নিয়ে তোকে ভাবতে হবে না। আরে সেন্টার থেকে একটা লোক আমি কিছুদিনের জন্য রেখে দেব। আর কাপড় কাচা, বাড়ির সমস্ত কাজকর্ম করা, সেগুলোর জন্য তো লোক আছেই। শুধু রান্নাটা নিয়ে সমস্যা, তো ওটাও ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আর আজ কি খাবি? আজ হরি মটর? তুই আর অনির্বাণদা সারা রাত ঘুমোসনি, অনেক ধকল গেছে তোদের ওপর দিয়ে। আমি আজ এখান থেকে যাচ্ছি না, তুই আমাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেও যাবো না। তুই রান্না বান্না করবি আমার জন্য? রান্না পারিস তুই? বলিস না আর। হ্যাঁ, আমি আঙ্কেলের কাছ থেকে সব শুনেছি। একবার চা করতে গিয়ে 3 বার ফেলে তারপর একবারে চাটা হয়। আমার জন্য আবার রান্না করতে আসবেন? যা পালা, বাড়ি যা, আমি করে নেবো সবটা, বললাম তো। অনির্বাণদা, দিদিভাই আমাকে তাড়িয়ে দিচ্ছে, তুমি কিছু বলবে না? না, আজ আর কিছু বলছি না। আমি তোমার দিদি ভাইয়ের মতে মত দেবো। সকল তো তোমাদের দুজনের উপর দিয়ে কম যায়নি। সার্থকও টায়ার্ড, তুমিও টায়ার্ড, বাড়ি থেকে রেস্ট নাও না। আর তাছাড়া আমি তো আছি দিদি ভাইয়ের সাথে, কাজ চালিয়ে নেওয়ার মতন রান্নাটা আমি করতে পারি। সেটাই বরং ভালো। স্রোত, তুমি আর জোর করো না। আরে বুঝতে পারছো না, দিদি আর অনির্বাণদা তোমার রান্না খাওয়ার ভয়ে কাঁটা হয়ে গেছে। দেখলি দেখলি কেমন করে বললো আমাকে? তোরা না কোথাও আর আমার প্রেস্টিজটা রাখলি না। আরে লিটল সিস, অভিমান করছো কেন? দেখো, তুমি তোমার পড়াশোনা বাদ দিয়ে যদি দিদি ভাইয়ের কাছে থেকে যাও, সেই ক্ষেত্রে তোমার পড়াশোনারও লস হবে, আর সেটা কোনো সলিউশনও নয়। আর তাছাড়া আমরা কালকের মধ্যে ঠিক কাউকে না কাউকে পেয়ে যাব। ততক্ষণ আমি তোমার দিদি ভাইকে একদম চোখে চোখে রাখবো, প্রমিস। শোনো, এই কথাবার্তা বলে দিদিকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখার কোনো দরকার নেই। দিদি, আমরা এখন যাচ্ছি। আমরা বরং একটা কাজ করব। আজকে সন্ধ্যে 7টা, 7:30 নাগাদ ঘুগনিদার রাতের রান্না করা ডিনার পাঠিয়ে দেবো। দ্যাটস গ্রেট। অনেকদিন ঘুগনিদার হাতে রান্না খাওয়া হয়নি, সেটাও হয়ে যাবে। তাহলে ওই কথাই রইলো, তোমরা রেস্ট করো, আমরা পরে আসবো। সো চলো। ও হ্যাঁ, অনির্বাণদা, দিদির বিপি, সুগার এগুলো একবার চেক করে আমাকে জানিয়ে দিও প্লিজ। শিওর। থ্যাংক ইউ সার্থক, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি সত্যি জানি না। শুধু নিজের ভাই মনে করো, তাহলেই হবে। টেক কেয়ার অনির্বাণদা। যা হয়েছে সব কিছু পেছনে ফেলে মন থেকে সবকিছু মুছে সামনের দিকে তাকাও। একটা ভীষণ সুন্দর সময় তোমাদের কাছে আসছে। প্রিপেয়ার ফর দ্যাট। মা, আপনি কেন এত ভাবছেন? বিক্রম তো বলল যে অনির্বাণ বেল পেয়ে গেছে, আর স্রোত সার্থকও তো ওদের সাথেই আছে। স্রোত নিশ্চয়ই রায়ের খবর রাখছে। মা, চিন্তা কি আর শুধু ওদেরকে নিয়ে মিষ্টি? আমার এই কপালটাই খারাপ। আমার এক মেয়ের সংসার গড়ে আর এক মেয়ের সংসার ভাঙে। আমি এই জীবনে একটা দিন অন্তত দেখে যেতে পারলাম না যেদিন আমার 3-3টে মেয়ে সুখে শান্তিতে ঘর কন্যা করছে। একটা দিন আমি পেলাম না। সে আর ভেবে কি করবেন মা? সবকিছু তো আর আমাদের হাতে থাকে না।
আর তাছাড়া মানুষের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। নীলু রায় আর অনির্বাণের সঙ্গে যা করেছে, যা অন্যায় করেছে, তার ফল তোকে ভুগতেই হবে মা। আর শুধু আজ বলে না, রায়ের জীবনে যত ঝামেলা ঝঞ্ঝাট এসেছে সব কিন্তু এই নীলুর জন্যই। আমি তো ঈশ্বরকে ডাকছি যে এবার যেন ওর চোখটা খোলে, ও যেন বুঝতে পারে যে অন্যের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করাটা কোনো ভালো কাজ নয়, সে নিজের বোন হোক আর যেই হোক। আচ্ছা, নীলুটা কোথায় গেল গো? তখন তো বললে যে ও রায়ের সঙ্গে নাকি আবার যেতে চেয়েছিল। হ্যাঁ, কিন্তু রাই আর ওকে অ্যালাউ করেনি। মা, আপনারই মেয়ে, কিন্তু আপনার সামনে বলতে আমি বাধ্য হচ্ছি যে নীলুর মতো এরকম অসভ্য, বেহায়া, বাজে মেয়ে এই পৃথিবীতে আর দুটো হয় না। ওর এত বড় সাহস যে উকিলের সামনে ওরকম নাস্তানাবুদ হয়ে যাওয়ার পরে, সাংবাদিকদের কাছে অনির্বাণের নামে অত মিথ্যে কথা বলার পরে ও এইটা আশা করেছিল যে রাই ওকে আশ্রয় দেবে। সত্যি বলছি মা, এবার আমি মনস্থির করে নিয়েছিলাম যে রাই যদি এবার নীলুকে ক্ষমা করে দেয়, তাহলে রাইয়ের জীবনের কোনো ঘটনায় আমি আর নিজেকে জড়াবো না। ভাগ্য ভালো, এবার অন্তত মনে হচ্ছে যে মেয়েটা বুঝতে পেরেছে যে নীলু শুধরানোর মেয়ে নয়। আর রাই কেন, নীলুকে কেউ কোনোদিন ভালো করতে পারবে না। কি করে বলো তো? কি করে একটা মানুষ বারবার একই ভুল করে চলে? কি করে বলো তো মিষ্টি? মা, মানুষ একবার ভুল করতে পারে, দুবার ভুল করতে পারে, কিন্তু বারবার ভুল করতে পারে না মা। তাই আপনি এটাকে ভুল বলে প্রশ্রয় দেবেন না। এইটা ওর একদম মজ্জাগত বদমাইশি। ও ইচ্ছে করে যেন তেন প্রকারণে ও শুধু রাইয়ের সর্বনাশ করতে চায়। তার জন্য কিন্তু ও কোনো ক্রাইম করতেও পিছপা হয়নি। ওই যে কথায় আছে না, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ। নীলুর রাইয়ের ওপর এত জাত ক্রোধ যে ও নিজের ক্ষতি করেও রাইয়ের সর্বনাশ করবে। তাই আপনি দয়া করে ওর এই কীর্তিকলাপগুলোকে আর ভুল বলবেন না। সেই কিশোর যে এত রাগ ওর রায়ের ওপর, ওই যে সেই জোর করে সৌর্যর সাথে নীলুর বিয়েটা দিয়েছিল, সেটাও আজ অব্দি মেনে নিতে পারিনি। আরে আমিও তো রাগ করেছিলাম। তারপর যত দিন গেছে আমি তো বুঝতে পেরেছি যে রাই যা করেছে, রাই আজ অব্দি যা যা কিছু করেছে নীলুর জন্য, সব ঠিক, সব নীলুর ভালোর জন্য। না হলে নিজের ভালোবাসার মানুষকে কেউ বিয়ের রাতে অন্যের হাতে তুলে দেয় গো। আর সূর্যটাও তো কি ভালো ছেলে। আমার নীলুটা হচ্ছে অসভ্য, না নিজের শান্তিতে সংসার করলো, না সূর্যটাকে একটু শান্তি দিল। মা, সৌর্য কেন, পৃথিবীর কোনো মানুষই নীলুর সঙ্গে সংসার করতে পারবে না। আসলে নীলু একটা অদ্ভুত ধরনের মানুষ। এত লোভ, হিংসা কেন মা, কেন ওর এত? সূর্যের বোন, তাকে যে ওই কিডন্যাপারদের হাতে তুলে দিয়েছিল, সেটা তো শুধু কিছু টাকার লোভে। সূর্যের বোন এমন কি করেছিল বলুন তো ওর সাথে যে ওই কাজটা করেছে? মা, আপনি ভাবতে পারছেন কতটা ডেসপারেট হলে একটা সাধারণ বাড়ির মেয়ে এরকম একটা সাংঘাতিক কাজ করতে পারে? আচ্ছা, ও কি একবারও ভেবে দেখে না যে ধরা পড়লে কি হবে? দুনিয়ার কাছে কি করে মুখ দেখায় বুঝি না। মা, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না। নীলু কেন ভেবে দেখে না জানেন? আমি জানি যে আপনার শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু আমি তাও বলবো, নীলু কোনো অন্যায় করার আগে কোনো আগু পিছু ভাবে না। কেন জানেন? পুরোপুরি আপনার আর রাইয়ের কারণে। তুমি কি বলছো মিষ্টি? এটা তুমি কি বলছো? আমি নীলুকে শাসন করি না, আমি ওকে মারধর করি না, ওকে আমি বকাবকি করিনি কোনোদিন। এই তো শেষবার যখন ও বদমাইশি করে এলো, যখন বিক্রম ওকে তাড়িয়ে দিচ্ছিল বাড়ি থেকে, আমি ওকে বলিনি আর একবার যদি তুই বদমাইশি করিস আমি কিন্তু তোকে এই বাড়িতে ঠাঁই দেবো না। আমি বলিনি মিষ্টি, আমি ওকে শাসন করিনি কোনোদিন। কিন্তু নীলু খুব ভালোভাবেই জানে যে সেটা আপনার কথার কথা। আপনার এখন রাগ হয়ে গেছে, কিছুদিন পর সেটা কমে যাবে। তাই তো আমাদের বাড়িতে এসে এবার আপনাকে, আমাদের সবাইকে বোকা বানিয়ে কিছুদিন থাকলো, তারপরে রাইয়ের বাড়ি থেকে এরকম একটা কাণ্ড করলো। আসলে ও তো জানতো রাইয়ের সংসার ভাঙুক ছাই না ভাঙুক, আপনি ওকে আশ্রয় দেবেনই। আর ও একটু নাটক করে রাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেবে, রাই ওকে মাফ করে দেবে। মা, নীলু যে এই পাক্কা ক্রিমিনালটা তৈরি হয়েছে না মা, সেগুলো আপনাদের প্রশ্রয় কিন্তু। না মিষ্টি না, তুমি ভুল বলছো। না মা, আপনি হয়তো এটা বুঝবেন না, কিন্তু আমরা বুঝতে পারি মা।
নীলু যখন রাই আর সূর্যের ওই নোংরা নোংরা ছবিগুলো নিয়ে অনির্বাণ আর রাইয়ের বিয়ে ভাঙতে চেয়েছিল, আপনার তখনই ওকে ত্যাগ করে দেওয়া উচিত ছিল। আপনি সেটা করেননি। সে যতই আপনার সন্তান হোক, কই মা, রাইয়ের প্রতি তো আপনি এরকম না। রাইকে তো সেই জায়গাটা দেননি। রাইয়ের বেলায় তো পান থেকে চুন খসলে আপনি ওকে কোণঠাসা করে দেন। শ্বশুরমশাই চলে যাওয়ার পর নীলুর ঠিক যেই রকম ওর ওপর একটা বিদ্বেষ ছিল, আপনারও তো তাই ছিল। এভাবে বলো না মিষ্টি। রাই আমার বড় মেয়ে। বিক্রম তখন হুইল চেয়ারে। রাইয়ের ওপর এই সংসারের দায়িত্ব ছিল, তাই আমি ওর ওপর একটু বেশি ভরসা করে ফেলেছিলাম। তাই ওর একটু এদিক ওদিক দেখলে এই সংসারটা বেসে যাওয়ার ভয়ে ওকে একটু বেশি বকাবকি করতাম। মা, রাইয়ের জন্য এই সংসার কোনো দিন টালমাটাল হয়নি। যতবার হয়েছে সেটা নীলুর জন্য হয়েছে।